নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমরা জানি যে আমাদের এখন এমএস ওয়ার্ড নিয়ে আমরা এখন ক্লাস করছি। তো আজকে এমএস ওয়ার্ডের আমরা পেজ লেআউট বলে যে মেনু বা ট্যাব রয়েছে সেই ট্যাবটা নিয়ে আলোচনা করব। তার ভেতর যে অপশনগুলো রয়েছে সেগুলো। এর আগে আমরা এমএস ওয়ার্ডের ফাইল এবং হোম, ইনসার্ট, ডিজাইন এগুলো অলরেডি আমরা ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করেছি। এগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো আগে দেখে নিও, তাহলে এই ভিডিওটা বোঝার জন্য সুবিধা হবে। আমি অবশ্যই তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কের ভিডিওগুলো আমরা দিয়ে রাখবো, সেই লিঙ্কগুলো যাতে সেখান থেকে ক্লিক করে তোমরা যেতে পারো, কিংবা অবশ্যই তোমরা চ্যানেলের নামটা ক্লিক করে সেখান থেকে ভিডিও সেকশনে গিয়েও দেখতে পারো, কিংবা প্লেলিস্টে গিয়েও তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো অবশ্যই। আর বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই চলে আসি পেজ লেআউটের মধ্যে। যে আমাদের ফার্স্ট গ্রুপ রয়েছে পেজ সেটআপ গ্রুপ, তারপর প্যারাগ্রাফ গ্রুপ এবং শেষে আছে অ্যারেঞ্জ গ্রুপ। এই তিনটে গ্রুপের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো আমরা একটা একটা করে আলোচনা করি, ঠিক আছে? ফার্স্ট পেজ সেটআপ হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। পেজ সেটআপ যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা সেই পেজটা যখন প্রিন্ট করতে যাব তখন কিন্তু সেটা ঠিকমতো আসবে না। এইজন্য এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে ফার্স্ট রয়েছে মার্জিন অপশন, ঠিক আছে? এই মার্জিনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো এখান থেকে নরমাল, ন্যারো, তারপর রয়েছে মডারেট, ওয়াইড, তারপরে মিরর, তারপরে রয়েছে কাস্টম মার্জিন এবং শেষে রয়েছে কাস্টম মার্জিন আরেকটা অপশন, রাইট? তো প্রথমে যাই আমরা নরমাল। নরমাল মানে হচ্ছে এই যে নরমাল রয়েছে, অলরেডি আমাদের নরমালটা ক্লিক রয়েছে, যেটা নরমাল সাধারণত থাকে। প্রথম ওপেন করলেই আমরা দেখতে পাবো এই অবধি আমাদের মার্জিন রয়েছে, আর লেফটে এখান থেকে, আর এদিকে রয়েছে এই জায়গাটা এইরকম, ঠিক আছে? এইভাবে আমাদের নরমাল মার্জিন সেট অটোমেটিক্যালি থাকে। এতটা মার্জিন রেখে তো আমাদের কিছু লাভ নেই। সেই জন্য আমাদেরকে এই যে আমাদের ন্যারো বলে অপশন রয়েছে সেখানে যদি ক্লিক করি তাহলে দেখো আমাদের মার্জিনটা অনেকটা ছোট হয়ে গেল, ঠিক আছে? আমরা এইভাবেও সেট করতে পারি নিজস্ব ইয়ে করে, মাউস দিয়ে ড্র্যাগ করে। তাহলে আমরা এখান থেকে জানলাম নরমাল সাইজ যেটা অটোমেটিক্যালি থাকেই, আর ন্যারো মানে মার্জিনটা একটু পাতলা হবে, সরু হবে, যেটা এখানে দেওয়া রয়েছে 1.27 সেন্টিমিটার, আর সব দিকে 1.27 সেন্টিমিটার, আর নরমালটা রয়েছে 2.54 সেন্টিমিটার প্রত্যেক দিকেই, উপরে, নিচে এবং লেফট রাইটে, রাইট? আর এখানে রয়েছে মডারেট। মডারেটরও 2.54 সেন্টিমিটার, ঠিক আছে? আমাদের টপে থাকবে 2.54। এই যেমন এখানে ক্লিক করলাম, আমাদের এই যে টপ 2.54 সেন্টিমিটার, আর বটম নিচের দিকে থাকবে সেম 2.54 সেন্টিমিটার ছাড়া থাকবে, আর লেফটে থাকবে 1.91 সেন্টিমিটার, আর রাইটেও থাকবে 1.98, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের এই মার্জিনটা যদি সিলেক্ট করি তাহলে এইভাবে আমাদের মার্জিন চলে আসবে। ওয়াইড মানে চওড়া, মানে 2.54 সেন্টিমিটার থাকবে, ঠিক আছে? আর এটা টপে, এবং বটমে থাকবে 2.54, লেফটেও থাকবে 5.8 সেন্টিমিটার, আর রাইটেও থাকবে 5.8। ক্লিক করলে এই দেখো ছোট্ট হয়ে গেল, মানে ছোট্ট, যেমন আমরা কোনো বইয়ে কবিতা বা কোনো কিছু লিখি সেরকম ধরনের একটা ছোট্ট, মাঝে মাঝে লেখা থাকবে, প্রত্যেক দিকে অনেকটা করে মার্জিন থাকবে। এইভাবেও আমরা এই ওয়াইড মার্জিনটাও নিতে পারি। মিরর এখানে মার্জিন রয়েছে, এটাও আমরা এখানে নিয়ে নিতে পারি। মিরর এটা ক্লিক করলে দেখবে এই ধরনের চলে আসবে, ঠিক আছে? এই মার্জিন সাধারণত বই প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের কাজে লাগে বিশেষ করে, ঠিক আছে? তাহলে এখানে মিরর মার্জিন বাকি সবগুলো জানা গেল। এরপর শেষে রয়েছে কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন কি? যদি আমরা নিজের খুশি মতো মার্জিন দিতে চাই, দেখো কাস্টম মার্জিনে ক্লিক করলে এখানে পেজ সেটআপ বলে একটা অপশন আসছে,
এখানে দেখো মার্জিন অপশনে গিয়ে আমাদের এখানে এই যে টপ, বটম, এরপর ইনসাইড, ঠিক আছে, আউটসাইড এগুলো দেখাচ্ছে। তাহলে আমরা টপ মানে উপরের দিকে কতটা মার্জিন রাখবো, এখানে সেন্টিমিটারে বলেছে। তোমরা চাইলে এখান থেকে ইঞ্চিতেও করতে পারো, সেটা তোমাদেরকে আগে সেটিং করে নিতে হবে, তারপর এখানে তবেই আসবে ইঞ্চিটা, না হলে কিন্তু এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, এখানে দেখো আমরা চাই এই জায়গাটায় থাকুক আমার কত সেন্টিমিটার থাকবে, এখানে 1 সেন্টিমিটার থাকলো, রাইট। আমি বটমও চাই 1 সেন্টিমিটার, ইনসাইড ভেতরেও চাই 1, এবং এদিকটাও দিয়ে দিলাম 1। তাহলে এইভাবে আমরা মার্জিনটা সেট করে এরপর আমরা যদি ওকে করে দিই, তাহলে সেইভাবে অটোমেটিক হয়ে যাবে সেটিংটা। ঠিক আছে, এইভাবে কাস্টম তোমরা করতে পারবে। পেপারের মধ্যে যদি তোমরা যাও তাহলে এখান থেকে A4, তারপরে ওয়েট, হাইট সবকিছুই দেওয়া রয়েছে। এখান থেকে সিলেকশন করে প্রিন্ট অপশনে গিয়ে তোমরা এখান থেকে অনেক কিছু যে অপশন রয়েছিল এগুলো আগেই বোঝানো হয়ে গেছে, তো দেখে নিও। ফার্স্টের ফাইল অপশনটা এখান থেকে পেয়ে যাবে। লেআউট অপশন এখানে আলাদা করে দেওয়া রয়েছে, কিন্তু এটাও আমরা অলরেডি কভার করে নিয়েছি, রাইট। এরপর দেখো ওরিয়েন্টেশন বলে একটা অপশন রয়েছে, রাইট। ওরিয়েন্টেশন মানে এটা কি কাজ না, এটা পেজের দিক নির্ধারণ করতে সাহায্য করে। যদি আমরা পেজ ওরিয়েন্টেশনে ক্লিক করি তাহলে এখানে দেখবে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে কি না, পেজে একটা লম্বা দিকটা এই যে ডিফল্ট হিসাবে এই যে লম্বা লম্বি ভাবে রয়েছে, যেমন আমরা মোবাইল ফোন ইউজ করি যেভাবে ব্যবহার করি সেরকম, বা যারা পেজের প্রথম যে পেজটা রয়েছে সিধাসিধি ভাবে সেটা আমরা কিন্তু ব্যবহার করি, সেটা হচ্ছে পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে যে চওড়া দিকটা, এই এইভাবে ল্যান্ডস্কেপ। এবার আমি পেজটাকে যদি আমি জুম মাইনাস করি তাহলে দেখতে পাবো এইটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আর পোর্ট্রেট হচ্ছে এইভাবে, বোঝা যাচ্ছে এইভাবে লম্বা লম্বি এইভাবে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আমরা যখন একটা বায়োডাটা তৈরি করব কিংবা কোনো একটা লেটার লিখবো তখন কিন্তু আমরা পোর্ট্রেট অপশনটাই সিলেক্ট করব। এটা যেহেতু ডিফল্ট হিসাবে থাকেই, যখনই আমরা এমএস ওয়ার্ড ওপেন করব তখন কিন্তু আমাদের পোর্ট্রেট থাকবে। আর যখন আমরা কোনো সার্টিফিকেট বানাবো কিংবা কোনো অন্য কিছু কোনো জিনিস বানাতে চাইবো তখন আমরা এখান থেকে ল্যান্ডস্কেপটা ক্লিক করে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। পরের অপশন রয়েছে তোমাদের দেখো সাইজ। সাইজ অপশন ক্লিক করে দেখালে এখানে প্রচুর রকমের সাইজ দেওয়া রয়েছে। এগুলো কি না, এই যে পেজটা রয়েছে যখন আমরা এটাকে প্রিন্ট করব তখন কিন্তু এই সাইজটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কেন? না, পেজের যদি আমরা সাইজ মানে পেজের যে আকার রয়েছে সেটা যদি ঠিকভাবে আমরা না সিলেক্ট করি, তারপর যদি আমরা প্রিন্ট করে দিই তাহলে কিন্তু সেটা ঠিকমতো প্রিন্ট আসবে না। হয়তো অর্ধেকটা কেটে যাবে বা নিচের দিকটা কেটে যাবে, মাঝের অপশনটা আসছে না, এরকম হয়ে যাবে। তো সেইজন্য সবার ফার্স্ট কিন্তু সাইজটা খুব ম্যাটার করে। যেমন এখানে রয়েছে লেটার, ঠিক আছে? তারপরে এখানে প্রচুর লিগ্যাল সাইজ, স্টেটমেন্ট A3, A4, A5 প্রচুর সাইজ রয়েছে। সেগুলো সম্পর্কেও দেওয়া রয়েছে পাশে কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে A4। A4 সাইজ যদি আমরা সিলেক্ট করি তাহলে যখন আমরা এটা প্রিন্ট আউট নেব তখন কিন্তু A4 পেজে ঠিকভাবে বার হবে। ঠিক আছে? এটা হচ্ছে সাইজ। এরপর মোর পেপার সাইজ অপশনটায় গেলেও আমরা এখান থেকে সাইজ নির্ধারণ করতে পারবো। তাছাড়াও এখানে নিজের পছন্দ মতো তোমরা সাইজ বসিয়েও কিন্তু পেজটা সাইজে নিতে পারবে এবং তারপর সেটাকে প্রিন্ট আউট করলে কাস্টম সাইজে তোমাদের সেটা প্রিন্ট হয়ে যাবে। এরপর আমরা আসি কলাম অপশনটায়। কলাম অপশনে দেখেন 1, 2, 3, লেফট, রাইট, তাছাড়াও মোর কলাম অপশন রয়েছে। এগুলোর কাজ কি? এই যে 1 রয়েছে মানে কি এই পেজটা আমার একটাই, এখান থেকে এটা একটাই কলামে রয়েছে, একটাই কলাম রয়েছে। ঠিক আছে? আমরা দেখবে অনেক সময় দেখে থাকি যখন আমরা কোনো ম্যাগাজিন বা কোনো পেপার কিনি, নিউজ পেপার, তখন দেখবে এরকম এই কলামে অনেকগুলো কলামে কিন্তু ভাগ করা থাকে। যেমন এই 2 কলাম, 3 কলাম। ঠিক আছে? আমরা যদি 2 ক্লিক করি তাহলে আমাদের পেজটা দেখো 2 ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে? এই জায়গা থেকে এই জায়গায় একটা, আবার এদিকটা একটা জায়গা। ঠিক আছে? যদি আমরা এটাকে কপি করি এবং আমরা কলাম 2 এ এখানে পেস্ট করে দিই, তাহলে দেখো এখানে বুঝতে পারবে জিনিসটা আসলে কি বলতে চাইছি আমি। এরকমভাবে আমরা কিন্তু কলামে ভাগ করে নিতে পারি আমরা যেটা ভাগ করতে চাই। এখানে আমরা কলামে গিয়ে এখানে যদি 3 করি তাহলে দেখো এটা 3 ভাগে ভাগ হয়ে গেল। আমরা এখানে আবারও পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখো 3 ভাগে ভাগ হয়ে গেল। রাইট? ঠিক আছে? এখানে আমরা আরো লিখতে পারি এভাবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো 3 ভাগে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে কলামে ভাগ করে লেখা। ঠিক আছে?
এটা অনেক সময় দরকার আমাদের, কখন নিউজ পেপার স্টাইলে যদি আমরা কিছু জিনিস বানাতে চাই তখন দরকার। এরপর দেখো কলামের অপশন রয়েছে 1, 2, 3 হয়ে গেল। এবার লেফট। লেফট মানে কি? তোমার একটা কলাম তো লেফটে থাকবে, কিন্তু মাঝে পুরো পেজটা যেটা ফাঁকা আছে সেটা কিন্তু একটা কলামে থাকবে, মানে পুরো বড় আকারের। এটা একটা ছোট আকারের কলাম হয়ে গেল। ঠিক আছে? মানে এটা, আর বড় অংশটা কিন্তু রাইটে থাকবে। আর যদি তুমি এখান থেকে রাইটে ক্লিক করো তাহলে রাইটের জায়গাটা ফাঁকাটা অনেক বড় থাকবে, কিন্তু এখানে আহ, ডান দিকের যে কলামটা রয়েছে সেটা কিন্তু একটু পাতলা মতো থাকবে, মানে সরু করে থাকবে। ঠিক আছে? এইভাবে তোমরা লেফট রাইট কলামকেও কাজে লাগাতে পারবে। এছাড়াও মোর কলাম অপশনটা যদি যাও তাহলে দেখো এখানে 1, 2, 3, 1 লেফট যেগুলো ছিল সেগুলো তো ছিলই। এছাড়া নাম্বার অফ কলাম, তুমি কতগুলো কলামে এখানে ভাগ করতে চাও সেটাকে এখানে তুমি নাম্বার বসিয়ে কিন্তু করতে পারবে। যেমন এখানে আমি যদি 5 কলাম দিয়ে দিই আর এখানে যদি আমি ওকে করে দিই তাহলে দেখো 5 কলাম হয়ে গেছে। ঠিক আছে? 1, 2, 3, 4 আর এদিকে লাস্ট একটা হয়েছে 5। এখানেও আমরা লিখতে পারি যেমন 1, 2, 3, 4, 5। এভাবে 5টা কলামও ভাগ করে তোমরা কিন্তু করতে পারো নিজের ইচ্ছা মতো, এখান থেকে মোর অপশানে গিয়ে সিলেক্ট করে, রাইট? এভাবে। এবং 5টা কলাম এখানে তোমরা কোনটা কতটা সেন্টিমিটার রাখতে চাও সেটাও কিন্তু এখান থেকে নিচে অপশান থেকে সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে? এইভাবে আমরা কলামটাকে ইউজ করতে পারবো ফুল ডকুমেন্টে। তাহলে বোঝা গেল আমরা কলাম। এরপর এই কলামগুলোকে আমি 1 কলামে করে দিই, তারপর বুঝতে সুবিধা হবে, রাইট? এরপর দেখো আসছে ব্রেক অপশন। ব্রেক অপশন এই যেমন এখানে পেজ, প্রথমে হচ্ছে পেজ। পেজে ক্লিক করলে এখানে দেখো নেক্সট পেজে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে? এটাই হচ্ছে পেজ, শেষে পেজ। তারপর দেখো ব্রেকের মধ্যে কলাম রয়েছে। কলামে ক্লিক করলে তোমাকে পরবর্তী কলামে নিয়ে যাবে। যদি কলাম থাকে এখানে সেক্ষেত্রে। আমার এখানে তো কলামগুলো আমি হাটিয়ে দিলাম। হ্যাঁ? এরপর দেখো এখানে আর কি রয়েছে টেক্সট র‍্যাপিং। টেক্সট র‍্যাপিং ক্লিক করলে তোমার পেজটার টেক্সট যে লেখাগুলো রয়েছে সেগুলো টেক্সট ফরম্যাটে র‍্যাপিং হয়ে যাবে পুরো। হ্যাঁ? এরপর রয়েছে কি অপশন, চলো দেখি নেক্সট পেজ। আমরা যদি পরবর্তী পেজে যেতে চাই তাহলে এখানে নেক্সট পেজে ক্লিক করবে। তাহলে নেক্সট পেজে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে? এভাবে। তারপর দেখো রয়েছে এখানে পুরো দেখো প্যারাগ্রাফটা যেখান থেকে ক্লিক ছিল সেখান থেকে কিন্তু নেক্সট পেজে নিয়ে গেছে। আমার ধরো এখানে মাউসটা ক্লিক থাকলো। এরপর যদি আমি এখান থেকে নেক্সট পেজ ক্লিক করি, এই যে পুরো আমার ডকুমেন্টসটা ছিল সেটা কিন্তু আমার পুরো পরের পেজে নিয়ে চলে গেছে। ঠিক আছে? এটাই ছিল নেক্সট পেজ। তারপর কি রয়েছে এখানে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এ ক্লিক করলে এটাকে কন্টিনিউয়াস করবে কাজ করার জন্য। আর তারপরে রয়েছে এখানে ইভেন্ট পেজ। ইভেন্ট পেজ মানে হচ্ছে তোমরা যেমন আমাদের ইভেন্ট পেজ বলতে 2 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 6 নাম্বার পেজ, 8 নাম্বার পেজ এইভাবে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে? এই যেমন এখন রয়েছি আমরা আ এই যেমন ইভেন্ট পেজে ক্লিক করি তাহলে এখানে দেখো চলে গেল আমাদের 2 নাম্বার পেজ। এই দেখো 2 নাম্বার। এখানে 2 লেখা রয়েছে না? তারপরে যদি আবারও ক্লিক করি আমরা ইভেন্ট পেজ তাহলে কিন্তু আমাদের আবার পেজ কিন্তু এখানে নেই। পরে যদি থাকে তাহলে আমাদেরকে 4 নাম্বারে নিয়ে যাবে। 4 নাম্বার থেকে 6 নাম্বার নিয়ে যাবে। এভাবে কিন্তু দেখাবে। ঠিক আছে? তাহলে আমরা হয়েছিলাম ব্রেকসে। এরপর রয়েছে অড পেজ। অড পেজ মানে যেমন ১ নাম্বার, ৩ নাম্বার, তারপর ৫ নাম্বার, একটা ছেড়ে একটা যেটাকে বলা হয় অড নাম্বার। এগুলো যদি আমরা সেভাবে যদি টেক্সটকে নিয়ে যেতে চাই তাহলেও আমরা সেই অড নাম্বারও নিয়ে যেতে পারি এখান থেকে। পরে রয়েছে লিঙ্ক নাম্বার। লিঙ্ক নাম্বার মানে প্রতিটি লাইনের আগে নাম্বার কিন্তু দেখাবে। ঠিক আছে? প্রতিটি লাইনের আগে যেমন নাম্বার দেখে। কিভাবে? যেমন এখান থেকে আমি ক্লিক করলাম, এখানে কন্টিনিউয়াস করতে পারো। আ এখানে আমি এখানে দিচ্ছি রিস্টার্ট ইচ নাম্বার। ঠিক আছে? এখানে এটাকে আমি একটু নামিয়ে দিই তাহলে এই যেমন এখানে রয়েছে। এখানে লিখলে ২ নাম্বার। আবার এন্টার করলে এখানে আমি যদি লিখি আবার দেখো ৩ নাম্বার। এভাবে নাম্বার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এখানে লেখা যাবে। এইগুলোই হচ্ছে তার কাজ। মানে যদি আমরা এখানে কোনো রিসার্চ বা কোনো লিগ্যাল ডকুমেন্টকে আ কাজে লাগাই তাহলে কিন্তু এক্ষেত্রে সেটা দরকার হয়। তাহলে এটা আমাদের তেমন কিছু দরকার নেই। আমি এটাকে হাটিয়ে দিচ্ছি। তারপর রয়েছে দেখো কি রয়েছে হাই ফিনিশ। এটা কি কাজ? না বড় শব্দগুলোকে লাইনের শেষে মানে হাইফেন দিয়ে ভেঙে লেখাতে সাহায্য করে। যেমন গ্যাপ থাকে। এই যেমন বিশেষ করে আ এখানে এই যে লাস্ট পেজের লাইনে এই যে প্যারাগ্রাফ রয়েছে, লাস্টে যে সেন্টেন্স রয়েছে এই যেমন এটা ডিজাইন। ঠিক আছে? এই যেমন এখানে রিডিং। হ্যাঁ? এই ধরনের যদি অনেক বড় শব্দ থাকে
আর সেটা যদি সেখানে শেষ হয় তাহলে কিন্তু হাইফেন দিয়ে দেখাবে। কিভাবে? যেমন এখান থেকে আমি ক্লিক করলাম, অটোমেটিক করতে পারো, ম্যানুয়াল করতে পারো। আমি অটোমেটিকটাই করছি। অটোমেটিক করে দিলাম। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের শেষে দেখো একটা করে হাইফেন লেগে গেছে। হাইফেন লেগে গেছে এবং ওয়ার্ডটা তারপর শেষ হয়েছে। ঠিক আছে? মানে এখানে কিছুটা, বাকি এদিকে কিছুটা। মানে EMBED এটা পুরো একটা শব্দ ছিল, কিন্তু এখানে এটা সাপোর্ট করেছে, বাকিটা নিচে পাঠিয়ে দিয়েছে। মানে এটাকে যাতে কোনো গ্যাপ না থাকে। এভাবে কিন্তু এটাকে করে দিয়েছে। এইভাবে চাইলে তোমরা এই অপশনটাকেও ব্যবহার করতে পারো। নেক্সট চলে আসবো আমরা প্যারাগ্রাফ গ্রুপে। প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে ১ম রয়েছে ইনডেন্ট। ইনডেন্ট মানে হচ্ছে ইনডেন্টের মধ্যে আমাদের লেফট এবং রাইট দুটো অপশন রয়েছে। এটা কি না, প্যারাগ্রাফের শুরু থেকে নির্দিষ্ট যে দূরত্ব সেটাকে কিন্তু সরাতে সাহায্য করে। আর লেফটে কিংবা রাইটে, যেমন এই প্যারাগ্রাফটা রয়েছে। এটা যদি আমরা এখানে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দেখো যাচ্ছে এটা, পেজটা এভাবে যাচ্ছে। আর রাইটে যদি আমরা সরাতে চাই, যেমন এই প্যারাগ্রাফটার উপর আমরা ক্লিক করলাম। এরপর যদি এখানে 1, 2, 3 ক্লিক করি, দেখো এটা আমরা রাইটের দিকে সরে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে সরে যাচ্ছে। এদিকটা ফাঁকা হচ্ছে। এইভাবে আমরা কোনো প্যারাগ্রাফ টেক্সটকে বা টেক্সট সেন্টেন্সকে আমরা লেফট এবং রাইটে সরাতে সাহায্য করে মানে পারবো। নেক্সট আছে স্পেসিং। স্পেসিংও রয়েছে বিফোর এবং আফটার। মানে প্যারাগ্রাফের আগে বা পরে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলোকে কিন্তু যোগ করে। ঠিক আছে? প্যারাগ্রাফের আগে। যেমন এখানে এই প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফ রয়েছে। এখানে যদি আমরা আ ইয়ে করি, দেখো এখানে উপর দিকে ফাঁকা ছাড়ছে। এখানে যদি আমরা এটাকে আ এরকম করে দিই তাহলে এটা করব। আর আফটার মানে এখানে ক্লিক, এই যে প্যারাগ্রাফের পরে যে আফটার ফাঁকা জায়গা ছাড়তে হবে, এই জায়গাটা। একটা প্যারাগ্রাফের সঙ্গে আরেকটা প্যারাগ্রাফ কতটা দূরত্ব সেটা তোমরা উপর নিচে বিফোর বা আফটার করতে পারো, আগে বা পরে। রাইট? তাহলে এইভাবে আমরা করতে পারি। এরপর আমি চলে আসি আ অ্যারেঞ্জ গ্রুপে। অ্যারেঞ্জ গ্রুপে কি না, এখানে মূলত অবজেক্টেরই কাজ হয়। যেমন ছবি কিংবা কোনো শেপ কিংবা কোনো চার্ট, এগুলোর যে লেয়ার রয়েছে সেগুলোকে কিন্তু এখানে কন্ট্রোল করতে সাহায্য করে এই গ্রুপটা। ঠিক আছে? ফার্স্ট রয়েছে পজিশন। তাহলে এখানে পজিশন দেখব কিভাবে? আগে ফার্স্ট আমাকে একটা ছবি নিয়ে নিতে হবে। আমি ইনসার্টে যাব, এখান থেকে পিকচারে যাব, পিকচার থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে সাপোজ আ এই ছেলের ছবিটাই নিয়ে নিচ্ছি, কার্টুনটা। এটা দেখো চলে এসছে। রাইট? এই ছবিটা দেখো চলে এসছে। তো এই ছবিটাকে আমরা পেজ লেআউটে গিয়ে এর পজিশন চেঞ্জ করতে পারবো। কিভাবে? সাপোজ এখানে যদি ক্লিক করি তাহলে ইন লাইন উইথ টেক্সট, এটা ক্লিক করলে কি হবে? আমরা যে লাইনে লিখছি সেই লাইনে ছবিটার সাথে আমরা লিখতে পারবো। মানে ছবিটা যে লাইনে রাখবো সেই লাইনে কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে? সেই লাইনে কিন্তু আমরা লিখতে পারবো। ছবিটার আগে এবং পরে লিখতে পারবো। মানে ছবিটা অ্যাজ এ লাইনের মাঝে, মাঝে এটাকে এড করতে পারবো। তাহলে এইটা হচ্ছে ইনলাইন। মানে আমরা পজিশন থেকে যদি আমরা ইনলাইনটা নিই তাহলে করতে পারবো। এরপর দেখো লেফট, মানে লেফট প্যারাগ্রাফের লেফটে আমরা এটাকে ব্যবহার করতে পারবো এভাবে। রাইট? তারপর আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এটা মাঝে, মাঝে চলে আসবে। এরপর এদিকটায় গেলে রাইট সাইডে চলে যাবে। এটায় গেলে পেজের মাঝে, মাঝে চলে আসবে, মানে এই শেষে পেজের মাঝে। আর সব দিক থেকে গেলে মাঝে, মাঝে। রাইট? এখানে করলে একদম পুরো মিডলে আসবে। এটা গেলে পেজের রাইট সাইডে যাবে, মাঝে, মাঝে মিডলের রাইট সাইডে। আর এটা গেলে পেজের একদম কোনায়, মিডলে পেজের, এবং এদিকে গেলে রাইট সাইডে। দেখো এভাবে। তো এখান থেকে তার পজিশন আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমি ফার্স্টে নিয়ে যাচ্ছি একে। এর পরের অপশন রয়েছে দেখো র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটটা কি? এটা এই যেমন ইনলাইন ও সেম এটার কাজ ইনলাইন। এটা ইনলাইনের মধ্যে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তারপরে হচ্ছে স্কোয়ার। আমরা যদি ছবিটাকে সেন্টেন্সের মাঝে বসাই তাহলে দেখো এটা স্কোয়ার হিসাবে সেন্টেন্সটা দেখো এদিকটা স্কোয়ার হিসাবে হচ্ছে। ঠিক আছে? কিন্তু এদিকে এই ইয়েগুলো নেই বলেই, হ্যাঁ? যখনই আমরা এটাকে পুরো আ এখান থেকে জাস্টিফাই করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে ছবিটা দেখো কত সুন্দর মাঝে, মাঝে বসে গেছে। রাইট? তো এটাই হচ্ছে এর কাজ। ঠিক আছে? র‍্যাপ টেক্সটের স্কোয়ার অংশ। এরপর রয়েছে টাইট। টাইটটা কি? না, আ এখানে ক্লিক করলে দেখো এটা পুরো রাউন্ড জুড়ে এটা কাজ হবে। ছবির চারিদিকে কিন্তু এটা থাকবে। ঠিক আছে? ছবির চারিদিকে কিন্তু এটা কাজ করবে। এজন্য এটাকে টাইট বলেই ইয়ে করা হয়। ছবির চারিদিকে ঘুরে এই সেন্টেন্স গুলো থাকবে। বিশেষ করে যদি আমি এই লাইনটাকেও এই প্যারাগ্রাফটাকেও যোগ করে দিই আর
তাহলে দেখো এই ছবিটাকে যেখানে রাখবে ছবির চারিদিকে ঘুরে টেক্সট থাকবে। ঠিক আছে? মানে যে কোনো জায়গায় এটাকে বসাতে পারো, এটা অটোমেটিক সেট হয়ে যাবে। সুন্দর। ঠিক আছে? এটাই হচ্ছে টাইট, মানে ঘেঁষে থাকবে লেখাগুলো ছবির চারিদিকে এইভাবে। ঠিক আছে? গোল ছবি হলেও খুব সুন্দরভাবে বোঝা যেত। তার পরের অংশে আমরা দেখব কি রয়েছে এখান থেকে থ্রো। থ্রোটা কি? না, টেক্সট বা ছবির ভেতরের যে ফাঁকা জায়গা সেই পর্যন্ত কিন্তু লেখা ঢুকে যেতে পারে। ঠিক আছে? তো এই যেমন ভেতর পর্যন্ত ঢুকে গেছে। এটা খুব ভালো বসে ছবিটা কাজে করে। তারপর রয়েছে টপ অ্যান্ড বটম। টপ অ্যান্ড বটমে ক্লিক করলে একদম পুরো লেখাটার উপরে চলে যাবে। টপ উপরে মানে এক লাইন থেকে নিচে, বটম দুটোর ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, টেক্সট ছবির ভেতরের ফাঁকা যায়। এটাই হচ্ছে টেক্সটের উপরে ও নিচে থাকবে, কিন্তু পাশে থাকবে না কোনো লেখা। এরকম যদি দরকার হয় তাহলে তোমরা ব্যবহার করে নিতে পারো, এভাবে যদি দরকার হয়। ঠিক আছে? তারপরে কি অপশন রয়েছে এখানে? কোনটা টপ? বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সটটা অনেক ইম্পোর্টেন্ট। বিহাইন্ড টেক্সটটা মানে কি? দেখো, ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার হয়ে গেল। ছবিটা লেখার তলায় চলে গেছে। দেখো, ব্যাকগ্রাউন্ড হিসেবে একদম ছবিটা লেখার পেছনে চলে গেছে। এটাই হচ্ছে বিহাইন্ড অফ দ্য টেক্সট। তারপর রয়েছে ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে লেখাটা তোমার তলায় থাকবে কিন্তু ছবিটা উপরে থাকবে। দেখো এইভাবে ছবিটা উপরে থাকবে, ছবি হোক বা শেপ হোক উপরে থাকবে, কিন্তু তার তলায় লেখাগুলো থাকবে। যদি এরকম দরকার হয় তাহলে তোমরা বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দেবে, বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দেবে, আর সরি ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে দেবে। ঠিক আছে? তারপরে রয়েছে এডিট র্যাপ পয়েন্ট, মানে যদি তুমি ছবির মধ্যে কোনো পয়েন্ট চাও তাহলে এখানে ক্লিক করবে। দেখো এখানে পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এরপর চাইলে তুমি এই পয়েন্টগুলোকে ক্লিক করে তোমরা এটাকে জায়গাটাকে ছোট বড় করে নিতে পারো। যেমন ধরো এই অংশটা আমার একটু ফাঁকা দরকার, মানে এই জায়গাগুলো একটু, এই জায়গাটা একটু কম দরকার। এভাবে তোমরা এই জায়গাটা আমার একটু কম দরকার। এভাবে ক্লিক করলে কি হবে? ছবিটা আরো সুন্দরভাবে বসে যাবে লেখার সাথে ম্যাচিং করে। দেখো সুন্দরভাবে বসে গেছে। এইভাবে তোমরা কিন্তু এটাকে কাজে লাগাতে পারো। ঠিক আছে? তারপর কি রয়েছে? বাস এগুলো রয়েছে মুভ উইথ টেক্সট, মুভ উইথ টেক্সট, এগুলো ক্লিক রাখলে ছবি একসাথে ইয়ে করবে। বাকি এগুলো ফিক্স পজিশন, একটা পজিশনে ফিক্স থাকবে। এগুলো টিক করার অপশন, এগুলোতে তেমন কিছু কাজ নেই। রাইট? এইভাবে তোমরা এইটাকে র‍্যাপ টেক্সটটাকে কাজে লাগাতে পারবে। নেক্সট কি রয়েছে? ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড মানে কি? একটা ছবি বা আরেকটা ছবির উপরে যখন তোমরা এটাকে বসাবে তখন কাজে লাগবে। চলো আরেকটা ছবি আমি নিয়ে আসছি এখান থেকে, তাহলে বুঝতে পারবে। সাপোজ এই যে কার্ডটা রয়েছে আমি এটা নিয়ে নিচ্ছি, এটা চলে এসছে। ঠিক আছে? এটা চলে এসছে। এই ছবিটা যদি আমি একসাথে উপরে রাখতে চাই, হ্যাঁ, আমি চাই কার্ডটাকে নিচে পাঠাতে, তখন কিন্তু এখানে এই যে ব্রিং ফরওয়ার্ড এটা কাজে লাগবে। এটা আমি পেজ লেআউটের মধ্যেও আছে, এখানে হচ্ছে। এখানে ক্লিক করলে তোমরা এই যে এটা সেন্ড ফরওয়ার্ড আর এখানে হচ্ছে ব্যাক ফরওয়ার্ড, এই দুটো তোমাকে একটা উপরে নিয়ে যেতে সাহায্য করবে। উপরে এবং নিচে নিয়ে যেতে সাহায্য করবে। ঠিক আছে? একটার সাথে আরেকটা। কোনটাকে তুমি উপরে রাখতে চাও সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এইভাবে তোমরা করতে পারবে। ঠিক আছে? যেমন মনে হচ্ছে কার্ডটা কার্টুন ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করছে। এভাবে, এভাবে। ঠিক আছে? এভাবে তোমরা কিন্তু এটাকে বসাতে পারবে। তাহলে এখানে ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড এই দুটোর কাজ হচ্ছে, তোমরা একটা হচ্ছে উপরের দিকে নিয়ে যাওয়া আর একটা হচ্ছে নিচের দিকে নিয়ে যাওয়া, লেয়ারগুলোকে চেঞ্জ করা। সিলেক্ট পেন, এটা এখান থেকে যে পেন রয়েছে সিলেক্ট করার জন্য, এটা দেখার জন্যই কাজে লাগে। এটা তেমন কিছু ইউজ নেই। আর এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এলাইন। এলাইনটা দরকার। যেমন ছবিটা রয়েছে, ছবিটাকে তুমি কোথায় করতে চাও? লাইন লেফটে চাও, রাইটে চাও, বা টেক্সট কোনো প্যারাগ্রাফকে তুমি কোন জায়গায় বসাতে চাও? মিডলে, সব জায়গায় এখানে তুমি সিলেক্ট করতে পারো। যেমন এখানে রয়েছে, এই জায়গায় চলে গেল। সেন্টারে করতে গেলে মাঝে, রাইটে করতে গেলে ডান সাইডে চলে যাবে। এভাবে টপে করতে গেলে টপে থাকবে। এভাবে এটাকে করতে পারবে। ঠিক আছে? এই হলো এটার কাজ। নেক্সট আমরা দেখব আ গ্রুপ। এই যে গ্রুপ রয়েছে, গ্রুপটা এখন দেখো কাজ হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। তো কখন কাজ হবে? যখন দুটো অবজেক্ট একসাথে সিলেক্ট করব, তবেই কাজ হবে। যেমন আমার এই কার্ডটা আর এই ছেলেটা, এই দুটোকে ক্লিক করব একসাথে। যেমন আমি কার্ডটা সিলেক্ট করে নিয়েছি, এটা একটু দূরে রাখছি। ছবিটা এখানে রয়েছে, কার্ডটা এই জায়গায়। কার্ডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল কি চিপে আমি ছবিটা সিলেক্ট করব। তাহলে দেখো গ্রুপটা কাজ করবে। এরপর গ্রুপে ক্লিক করার পর এখানে এই যে গ্রুপ রয়েছে, এখানে ক্লিক করে দাও। তাহলে দেখবে দুটো গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে?
একটু হ্যাং হয়ে গেছে, সরি। এরকম হয় মাঝে মধ্যে, ল্যাপটপের মধ্যে এরকম সমস্যা হয়ে থাকে। তাহলে আমি কি বললাম যে দুটো যদি অবজেক্ট থাকে, কোনো ছবি হতে পারে, দুটো কোনো অবজেক্ট হতে পারে বা কোনো শেপ নিতে পারো তোমরা। সেই শেপ এবং অবজেক্ট সে দুটো হতে পারে, ৩ টে হতে পারে, ১০ টা হতে পারে। সেগুলোকে তোমরা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে প্রত্যেকটা ছবির মধ্যে একবার করে ক্লিক করবে, তাহলে দেখবে প্রত্যেকটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবং একসাথে সিলেক্ট হওয়ার পর তোমরা যখন এই যে গ্রুপ অপশনটায় যাবে, আর গ্রুপ অপশনটা গিয়ে পরে আবার আরেকটা গ্রুপ অপশন পাবে। সেখানে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু প্রত্যেকটা অবজেক্ট একসাথে গ্রুপ হয়ে যাবে। মানে তখন আর সরানোর জন্য বা এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু আলাদা করে ক্লিক করার দরকার হবে না। তখন কি হবে? সব একসাথেই যাবে। এই যেমন এটা গ্রুপ হয়ে গেল। এখন যদি আমি এটাকে সরাই, ঠিক আছে? সরাই তাহলে দেখো দুটো একসাথে যাচ্ছে। মানে এটা একে অপরের সাথে একটা গ্রুপ হয়ে গেছে। এবার যেখানে নিয়ে যাবো আমরা সেটাকে কিন্তু একসাথেই যাবে। এটাই হচ্ছে গ্রুপ। এবার যদি তোমরা চাও যে না আমরা এটাকে গ্রুপ করতে চাই না, আলাদা, আলাদা থাকলেই ভালো হয়। তাহলে আবারও এটাকে সিলেকশন করে নাও, সিলেকশন করে নাও। ঠিক আছে? করে নিলে তারপর এখান থেকে গ্রুপে গেলে এখান থেকে আনগ্রুপ করে দাও। তাহলে দেখো এগুলো আলাদা, আলাদা হয়ে গেল। ঠিক আছে? এখন দেখো এগুলো যাচ্ছে না। একটা করেই যাচ্ছে। ঠিক আছে? এভাবে তোমরা এখান থেকে করতে পারবে। লাস্ট অপশন যেটা রয়েছে অ্যারেঞ্জ গ্রুপের মধ্যে সেটা রয়েছে রোটেট। রোটেট অপশনটায় ক্লিক করলে দেখো এখানে ১, ২, ৩, ৪ এবং লাস্ট রয়েছে মোর রোটেট অপশন। ঠিক আছে? তাহলে আমরা ১ম এ রয়েছে রোটেট রাইট 90 ডিগ্রি। আমরা যদি কোনো অবজেক্টকে রাইট মানে ডান দিকে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই, তাহলে কিন্তু এই অপশনটা ক্লিক করব। দেখো, ছবিটা দেখো ঘুরে গেছে। তারপরে অপশন দেখো এখানে রোটেট লেফট। আবার যদি আমরা এটাকে বামে 90 ডিগ্রি ঘোরাতে চাই, তাহলে এখানে ক্লিক করব। আবার যদি ওটাতে ক্লিক করি তাহলে এইদিকে ঘোরাতে পারবো। আবার যদি ওখানে ক্লিক করি তাহলে অপর দিকে যাবে। আবার যদি রোটেট করি তাহলে এইভাবে কিন্তু এগুলোকে আমরা ঘোরাতে পারবো। এভাবে ঘোরাতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা লেফট রাইট হলো, বোঝা গেল? এরপর দেখো জিনিসটা কি? লক্ষ্য রাখবে এর হাতটা কোন দিকে আছে? আমার ডান সাইডে, রাইট? আমরা যদি এটাকে ভার্টিক্যাল মোডে ঘোরাতে চাই তাহলে দেখো এটা মাথাটা নিচের দিকে এবং পাগুলো উপর দিকে যাচ্ছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এটা ফ্লিপ হরিজন্টাল, মানে হচ্ছে ছবিটা উল্টো করে দেবে। ঠিক আছে? এটা যেমন এর এর রাইট সাইডটা লেফট সাইড, লেফট সাইডটা রাইট সাইড হয়ে গেছে। ঠিক আছে? সেটার জন্য আমরা ফ্লিপ হরিজন্টাল ক্লিক করব। ঠিক আছে? এরকম অনেক সময় আমাদের দরকার হয় কোনো জায়গায় ছবিটা বসাবো, এই জায়গায় কিন্তু আমার হাতটা না এইদিকে লাস্ট চলে আসছে। আমি এদিকে চাই না, আমার এইদিকে দরকার। তখন সেক্ষেত্রে আমাদেরকে এভাবে করতে হবে। তাহলে এটা দেখানো যাবে। আর মোর অপশনটা গিয়ে যদি তোমরা যাও তাহলে এখানে তোমরা ভ্যালু বসিয়ে তার হাইট, ওয়েট সবকিছু সিলেক্ট করে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাও পুরো পারফেক্ট ভাবে বসিয়ে তোমরা ওকে করলেই এটা সেইভাবে প্রত্যেকটা রোটেট করতে পারবে। তো এইভাবে লেআউট অপশন মানে পেজ লেআউটের অপশনের যে অপশনগুলো রয়েছে এক একটা স্টেপ বাই স্টেপ তোমরা ব্যবহার করে কোনো অবজেক্ট বা কোনো টেক্সটকে সেইভাবে মডিফাই করে সুন্দর করে কিন্তু সাজাতে পারবে। বোঝা গেল? তাহলে আজকে আমরা শিখলাম কি পেজ লেআউটের মধ্যে মার্জিন শিখলাম কিভাবে মার্জিন সেট করতে হয়, পেজটাকে কিভাবে ওরিয়েন্টেশন ঘোরাতে হয় রোটেট করে মানে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট এভাবে পেজের সাইজ কিভাবে নেবে A4, A3 বা লেটার মানে লেটার হেড সাইজের কিংবা তার থেকেও বড় সাইজ দরকার হলে সেখান থেকে নিতে পারবে। পেজকে কিভাবে কলামে ভাগ করে নিতে পারবে সেটা এখান থেকে জানতে পারলে কলামে ভাগ করে আলাদা আলাদাভাবে। বাকি পেজ নাম্বার এগুলো তো অতটা ইম্পর্টেন্ট নেই। বাকি প্যারাগ্রাফকে লেফট রাইট সরাতে পারবে। একটা প্যারাগ্রাফের আ সাথে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব কতটা রাখবে সেটা তোমরা করতে পারবে। তারপর কোনো ছবি বা অবজেক্টকে কোন পজিশনে বসাতে চাও তাদেরকে কোন দূরত্বে রাখবে, ছবি এবং টেক্সট যাতে একসাথে থাকে সেইভাবেও বসাতে পারবে। কোনো ফটোকে টেক্সটের পিছনে নিয়ে যেতে পারছো, সব পিছনের উপরে নিয়ে যেতে পারছো। তাছাড়াও তোমরা এখানে কোনো একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের পিছনে আগেও নিয়ে যেতে পারছো। ঠিক আছে? এবং অবজেক্টকে ঘোরাতে পারছো। ঠিক আছে? এতগুলো অপশন তোমরা এখান থেকে শিখতে পারলে আজকের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানাবে। তার ফিডব্যাক এবং তোমরা যে জিনিসটা বুঝতে পারোনি সেটাও কমেন্টে জানাবে। আর আজকে আমরা এই ভিডিওতে এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও আবারও আমরা রেফারেন্স অপশনটার উপর আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। So bye bye, have a nice day. Thank you for watching this video.